আচ্ছা, তো আগের দিন আমরা অ্যাকচুয়ালি একটা গল্পকে ফলো করছিলাম, যে মানে লাইট নিয়ে যে সায়েন্টিস্টদের যে এত রকম ভাবনা চিন্তা, সেটা যে কোন কোন ট্র্যাক দিয়ে গেছে আর কত রকম ভাবে পরিবর্তিত হয়েছে, সেইটার একটা ছোট সামারি। তো আমরা মোটের উপর আগের দিন যেটা বুঝলাম সেটা হচ্ছে যে লাইট নিয়ে প্রচুর বিভিন্ন ধরনের প্রশ্ন এবং কনফিউশন। প্রথম কনফিউশন ছিল যে লাইট কোথা থেকে আসছে। তারপরে কনফিউশনটা ছিল লাইটটা লাইটটা আদতে কি, মানে আলো পড়লে কি হয় সেটা আমরা জানি, কিন্তু আলো ব্যাপারটাই যে কি সেইটা নিয়েই বহু বছরের কনফিউশন, যেটা এখনো ক্লিয়ার হয়নি। এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটা। ওয়েল, তো সোর্স অফ লাইট সেটা মোটামুটি অনেক ফিলোসফার বা অনেকের অনেক কন্ট্রিবিউশন আছে, কিন্তু মোটামুটি কয়েক 100-150 বছর পরে মোটামুটি লোকে কনফার্ম হয়ে গেছিল যে লাইটের সোর্সটা কিন্তু চোখ নয়, চোখের বাইরে যে কোনো একটা কিছু, যেমন টিউবলাইট হতে পারে সেটা, বা সূর্য হতে পারে ইত্যাদি। এবার নেচার অফ লাইট, এটা নিয়ে বহু প্রশ্ন। একটা পরিষ্কার স্কুল ছিল, স্কুল অফ নিউটন, মানে স্কুল অফ থট আর কি, একটা নিউটনের, আরেকটা বলা যেতে পারে হাইগেন্সের, যেহেতু হাইগেন্স অনেকটাই নিউটনের সমসাময়িক। তো নিউটনের বক্তব্য ছিল যে লাইট হচ্ছে স্ট্রিম অফ পার্টিকেলস, বিভিন্ন পার্টিকেল, মিনিট, হ্যাঁ, লাইট হচ্ছে স্ট্রিম অফ পার্টিকেলস, বিভিন্ন পার্টিকেল কোনো একটা সোর্স থেকে বেরোলো, বেরিয়ে সেটা আমাদের চোখে এসে পড়লো, তার ফলে আমরা ব্যাপারটাকে দেখতে পাচ্ছি। তারপর আলোর অনেকগুলো ধর্ম নিয়ে স্টাডি করা হয়েছিল। প্রথম অবশ্যই রিফ্লেকশন, আয়নায় নিজের মুখ দেখা যাচ্ছে, তারপরে রিফ্লেকশন বা প্রতিসরণ, তারপরে আরো কিছু কিছু অ্যাডিশনাল জিনিসপত্র, যেমন পোলারাইজেশন, কোনো একটা ক্রিস্টালের মধ্যে দিয়ে পাস করানো হলো, তখন একটা অন্য জিনিস দেখা গেল, যেটাকে বলা হলো ডাবল রিফ্র্যাকশন। এই ব্যাপারগুলো তো এগুলোকে সবগুলো নিয়ে মোটামুটি মারামারি চলছে, যে কিভাবে পার্টিকেলের, মানে পার্টিকেল যাচ্ছে এইটা ধরে নিয়ে কিভাবে এগুলোকে ডেসক্রাইব করা যায়। ইতিমধ্যে ফার্মা আবার একটা অন্য কথা বললেন। ফার্মা বললেন যে আমি মাথায় ঘামাবো না, যে লাইটটা আসলে কি, তার থেকে বরং আমি এরম ধরে নেব যে লাইট একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যাচ্ছে, মাঝে হয়তো অনেক রকম মিডিয়াম আছে, তো লাইটটা কোন পথে কিভাবে যাবে সেটা কিভাবে বুঝবো, যেই পাথ ধরে গেলে ওর সব থেকে কম সময় লাগবে, লাইট সেই পাথ ধরেই যাবে। এই যে লিস্ট টাইমের যে প্রিন্সিপাল, এটা কিন্তু শুধু লাইটের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়। তোরা যখন পরে মেকানিক্স পার্ট 2 যখন পড়বি, তখন তোরা দেখবি যে এই লিস্ট টাইম প্রিন্সিপাল অ্যাপ্লাইজ টু মেকানিক্স অলসো। মানে তোরা তো প্রথমে নিউটনস ফিজিক্স দিয়ে শুরু করেছিস, তো নিউটনস ফিজিক্স, এই তো পৌলবী, পৌলবী হ্যালো, হ্যাঁ, নিউটনস ফিজিক্স এখান থেকে শুরু হয় যে এম d2x dt2 ইকুয়াল টু ফোর্স। কিন্তু পরে আরেকটা ফিজিক্স পড়বি যেটা ক্লাসিক্যাল মেকানিক্স, মানে আরেকটা মেকানিক্স পড়বি, ক্লাসিক্যাল মেকানিক্স, হুইচ ইজ ডিউ টু হ্যামিল্টনিয়ান নামের এক ভদ্রলোক। উনি কিন্তু দেখাবেন যে অ্যাকচুয়ালি একটা পার্টিকেল যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যায়, তখন ও সেই পাথটাই ফলো করে, মানে ধর এখানে কিছু একটা ফোর্স টোর্স আছে, তা এই ফোর্সের আন্ডারে ও সেই পাথটাই ফলো করবে যেটা যেটা ফলো করলে ওর সব থেকে কম সময় লাগে যেতে। অর্থাৎ প্রিন্সিপাল অফ লিস্ট টাইম সেটা শুধু লাইটকেই নয়, সেটা ম্যাটারকেও ব্যাখ্যা করে। যাকে সেটা যখন পড়বি সেটা পরের কথা। ফার্মাস প্রিন্সিপালটা মোটামুটি এই ডিবেটের বাইরের একটা জিনিস। আচ্ছা, তো নিউটনের এই ব্যাপারটা তো মোটামুটি চললো, অনেক বেশিরভাগ ফিলোসফাররাই অ্যাকচুয়ালি নিউটনের থিওরিকেই সাপোর্ট করলেন, কিন্তু হাইগেন্স ইতিমধ্যে একটা অন্য কথা বললেন, যেটা কিনা আবার 200 বছর, 200 না, ওই 150 বছর পর ইয়াং এর একটা এক্সপেরিমেন্ট থেকে, হুইচ ইজ কল্ড ইন্টারফেয়ারেন্স বা ব্যতিচার। ইয়াং এর একটা এক্সপেরিমেন্ট থেকে
সাপোর্টেড হলো। হাইগেনের বক্তব্যটা কি, যে লাইট স্ট্রিম অফ পার্টিকেলস নয়, লাইট হচ্ছে একটা ওয়েভ, এবং দুটো ওয়েভ, ধর একটা এরকম আর একটা হয়তো সামান্য শিফটেড এরকম টাইপের, তা দুটো ওয়েভ যখন একটা আরেকটার উপরে এসে পড়ে তখন তাদের মধ্যে একটা প্যাটার্ন ক্রিয়েটেড হয়। এটা পুকুরে যখন বৃষ্টি পড়ে তখন সব থেকে ভালো বোঝা যায়। এই প্যাটার্নটাই হচ্ছে ইন্টারফারেন্সের আসল কথা, এবং প্যাটার্ন ক্রিয়েশন ওয়েভ ছাড়া কখনোই সম্ভব নয়, পার্টিকেল হলে তো একদমই সম্ভব না। তা লাইটের ক্ষেত্রে দেখা গেল কি, যে লাইট সোর্স একটা আছে, সামনে দুটো ফুটো করে দিলাম, এদিকে একটা পর্দা রাখলাম, তখন কি দেখছি, পর্দার উপরে একটা প্যাটার্ন পাচ্ছি। প্যাটার্ন যখন পাচ্ছি তাহলে লাইট ক্যান নট বি আ পার্টিকেল। কিন্তু যখনই আমি ওয়েভের কথা বলছি তখন আবার প্রচুর সমস্যার সৃষ্টি হলো। কেন? তাহলে এটা দেখতে হবে যে ওয়েভ ব্যাপারটা কি, হোয়াট ইজ ওয়েভ। ওয়েভটা হচ্ছে কি, একটা প্রথমে একটা পার্টিকেল, জাস্ট একটা পার্টিকেল নিলাম, সেই একটা পার্টিকেলকে আমি, ধরা যাক যে একটা পার্টিকেল কিছু একটা মানে রেস্টোরিং ফোর্সের আন্ডারে আছে, হ্যাঁ, অর্থাৎ এই পার্টিকেলকে আমি এই স্থান থেকে যদি বিচ্যুত করি তাহলে ওর উপর উল্টো দিকে একটা ফোর্স কাজ করে, রেস্টোরিং ফোর্স একটা আছে। তাহলে এইরকম কোন একটা পার্টিকেলকে যদি একটা পয়েন্ট অবধি ডিসপ্লেস করে আমি ছেড়ে দিই, তাহলে কি হবে, ওইরকম এরকম 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 করে অসিলেট করতে থাকবে। এটা গেল সিঙ্গেল পার্টিকেলের জন্য। যে অসিলেশনটা হবে সেটাকে আমি a e to the power i ওমেগা t দিয়ে লিখতে পারি, বা cos ওমেগা t বা sin ওমেগা t দিয়েও লিখতে পারি। এবার এরকম যদি একাধিক পার্টিকেল পাশাপাশি চলে আসে, হ্যাঁ, যদি পাশাপাশি একাধিক পার্টিকেল থাকে এবং তাদের মধ্যে যদি একটা কানেকশন থাকে, যে কোনো ধরনের কানেকশন, স্প্রিং হতে পারে, এমনি নর্মাল সুতোও হতে পারে, হোয়াট এভার, তো সেই অবস্থায় যদি এই পার্টিকেলকে জাস্ট তুলে ছেড়ে দেওয়া হয়, তাহলে ও কি করবে, ও ওকে টানবে উপর দিকে, সে আবার একে টানবে উপর দিকে। তো এইসব টানা হ্যাচড়া করার ফলে কি হবে, হয়তো এই পার্টিকেল যখন এখানে, ও আরেকটু উপরে, মানে ও এখানে নেই আর কি, আরেকটু উপরে, ও হয়তো এখানেই আছে, এ হয়তো আরেকটু নিচে নেমে গেছে, এরকম করে করে দেখা যাবে যে এই যে পুরো একটা সেট অফ পার্টিকেলস যারা একে অন্যের সঙ্গে কানেক্টেড, তারা একটা এরকম টাইপের একটা পরিস্থিতিতে এসে পড়বে। অর্থাৎ একটা সুতোর একটা এন্ডকে ধরে যদি উপর নিচে ঝাঁকিয়ে দিই, তাহলে পুরো সুতো বরাবর একটা এরকম টাইপের, আমরা বলি ঢেউ খেলে গেল। এই ঢেউটা কেন খেলে গেল, আসলে প্রত্যেকটা পার্টিকেল নিজের নিজের পজিশনে a e to the power i ওমেগা t এক্স্যাক্টলি এই অসিলেশনটাই করছে, প্রত্যেকটা পার্টিকেল a e to the power i ওমেগা t। কিন্তু এই পার্টিকেলটা প্রথমটার থেকে ফেজে পিছিয়ে আছে, ও আরো পিছিয়ে আছে, ও আরো পিছিয়ে আছে। প্রত্যেকটা পার্টিকেল তার আগের পার্টিকেলের থেকে ফেজের দিক থেকে একটু পিছিয়ে আছে। ঠিক আছে, কতটা পিছিয়ে আছে, যে কোনো একটা র্যান্ডম পার্টিকেল, আচ্ছা শুরু থেকে ধরি, মনে করি এই পার্টিকেলটা থেকে এই পার্টিকেলের দূরত্ব যদি ডেল্টা এক্স হয়, তাহলে কতটা ফেজে পিছিয়ে থাকবে সেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা ডেল্টা এক্স, বা 2 পাই বাই ল্যামডাকে আমি একটা নাম দেব কে ডেল্টা এক্স। অর্থাৎ এই পয়েন্টটাকে আমি যদি এক্স কোঅর্ডিনেট বলি, মনে করি এদিকে এক্স অ্যাক্সিস, তাহলে একে যদি আমি এক্স কোঅর্ডিনেট বলি, তাহলে এই পার্টিকেলের মোশনটাকে আমাকে লিখতে হবে a e to the power i ওমেগা t মাইনাস kx। এটা প্লাসও লেখা যায়, ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড নোটেশন ইউজ করবো বলে এটা বলছি, যখন ওয়েভ থিওরি পড়বি তখন এটা আরো ভালো করে বুঝতে পেরে যাবি। যাই হোক, তো কিছুটা পরিমাণ, এবার তাহলে কতটা ফেজে পিছিয়ে থাকবে সেটা পুরোটাই দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ এখান থেকে ও যতটা পিছিয়ে থাকবে, ও তার থেকে আরো বেশি পিছিয়ে থাকবে, অন্য একটা পার্টিকেল আরো বেশি পিছিয়ে থাকবে। কিন্তু পিছিয়ে পিছিয়ে ব্যাপারটা কি হবে,
এই যে কে এক্স অ্যামাউন্ট পিছিয়ে থাকছে, একটা সময় এই কে এক্স ইকুয়াল টু 2π হবে, ঠিক আছে? মানে কে এক্সটা তো একটা অ্যাঙ্গেল, তা অ্যাঙ্গেলটা বাড়তে বাড়তে 0, π/2, পাই ইত্যাদি হয়ে হয়ে একটা সময় 2π হবে। আবার কিছু সময় পরে, মানে সময় না সরি, কিছুটা দূরত্ব, মানে হয়তো একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে এই কে এক্সটা হয়ে যাবে 2π, আবার একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে কে এক্সটা হয়ে যাবে 4π। তাহলে যেই যেই পয়েন্টে, মনে কর এখানে এটা স্টার্টিং পয়েন্ট, মনে কর এই পয়েন্টে এসে ধরা যাক কে এক্সটা 2π হয়েছে, তাহলে 2π তার মানে কি a e⁻i ওমেগা টি মাইনাস 2π, অর্থাৎ a e⁻i ওমেগা টি, কেননা a e⁻2πi এইটা 1, বিকজ e⁻i থিটা is cos theta plus i sin theta। ওকে, তাহলে কি বোঝা গেল? শুরুতে যে পার্টিকেল ছিল আর এখানে যে পার্টিকেলটা আছে তাদের ফেজের কোনো পার্থক্য নেই, মাঝখানে সকলেরই ফেজের পার্থক্য আছে, কিন্তু এখানে এসে আবার একই ফেজ হয়ে গেল। তাহলে এই যে এখান থেকে এখানের যে ডিস্টেন্স, তাহলে ব্যাপারটা অ্যাকচুয়ালি এই রকম দেখতে হলো, মানে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে t=t0, আমি যদি এই পুরো সুতোটার একটা ছবি তুলি, মানে এটা তো ঢেউ খেলে যাচ্ছে, কন্টিনিউয়াস একটা প্রসেস, কিন্তু একটা নির্দিষ্ট মুহূর্তে আমি চট করে একটা ছবি তুলে নিলাম, তাহলে আমি দেখবো যে সুতোটা এরকম ভাবে আছে। ওকে, তো এটা তাহলে একটা পুরো কমপ্লিট একটা ওয়েভ, এই জিনিসটাই আবার রিপিট হতে থাকবে, এখানে 2π, এখানে 4π, তারপরে আবার একটা ওয়েভ, এখানে 6π, এরম ভাবে ব্যাপারটা চলবে। এই যে ডিস্টেন্স, এই দূরত্বটা হচ্ছে ল্যামডা, এই জিনিসটা, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এই ঢেউ খেলে যাওয়ায় ছবি তোলার ব্যাপারটা যেহেতু উঠলো, তাহলে আমি একটা জিনিস একটু দেখিয়ে নিই, যেটা দেখে তোদের বেশ ভালো লাগবে। এইটা দেখ। Ever wonder why so many people say they want to learn guitar, but very few actually learn to play? It's simple. Too many people. দেখ, এখানে হচ্ছে গিটারের ভেতরে মানে খোলটার ভেতরে একটা মোবাইল রেখে দিয়েছে, অবশ্যই খুব মানে কি বলবো, হাইলি এফিশিয়েন্ট, মোস্ট প্রবাবলি আইফোন ছাড়া এগুলো মনে হয় হবে না, বা জানি না, এখন অনেক কনফিগারেশন বেটার হয়ে গেছে। তো স্ট্রিং গুলোতে গিটার যে বাজছে, ওয়েভের ছবিটা ক্যামেরায় উঠছে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা, তো যাই হোক, তো মরাল অফ দ্য স্টোরি ইজ, ওয়েভ নামের জিনিসটা, হোয়াট ইজ ওয়েভ? ওয়েভ নামের জিনিসটা হচ্ছে কালেকটিভ অসিলেশন of particles of a medium। কোনো একটা মিডিয়াম থাকতে হবে, পার্টিকেল থাকতে হবে, সেগুলো অসিলেট করবে, তবেই ওয়েভ হবে, এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটা পার্টিকেল থাকতে হবে, তাদের অসিলেশন হবে, তবেই একটা ওয়েভ পাওয়া যাবে। তাহলে লাইটের ক্ষেত্রে এটাই সমস্যা হলো, লাইটের ক্ষেত্রে সমস্যা এটাই হলো যে তাহলে সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসছে, মাঝখানটা তো ফাঁকা,
তাহলে কিভাবে ব্যাপারটা হচ্ছে? এবার এটা অবশ্য বলতে পারি যে সূর্য থেকে পৃথিবী, সূর্যের পৃথিবীর মাঝখানটা যে ফাঁকা সেটা কি করে বুঝলো, সেটার পেছনে অনেক ফিলোসফি আছে বা আরো অনেক বিভিন্ন রকম জিনিসপত্র আছে, সেই প্রশ্নে এখন আপাতত যাচ্ছি না। কিন্তু ধরে নে যে লোকে জানতো যে মাঝখানটা ফাঁকা, ফাঁকাই যদি হয় তাহলে ওয়েভ যে আসবে কে অসিলেট করছে, হোয়াট ইজ ইট হুইচ ইজ অসিলেটিং, বিশাল বড় প্রশ্ন। এই সিচুয়েশনটার পাশাপাশি মনে করা হতো, আচ্ছা ফাঁকা বলাটা খুব ভুল হয়ে গেল আমার, ফাঁকাটা অ্যাকচুয়ালি লোকে প্রথমে ভাবতো না, লোকে প্রথমে ভাবতো যে ইথার নামের একটা আজব বস্তু আছে যেটা, মানে ফাঁকা বলে অ্যাকচুয়ালি কোনো কিছুকে ভাবা হতো না তখন, ইথার বলে একটা আজব বস্তু ভাবা হতো যেটাকে মানে কি বলবো, মানে ওটা অ্যাকচুয়ালি খায় না মাথায় দেয়, এই ব্যাপারটা নিয়ে মানে কেউ ঠিকঠাক জানতো না, মানে কোনো সায়েন্টিস্ট ঠিকঠাক ভাবে বলতে পারতেন না যে ইথার জিনিসটা অ্যাকচুয়ালি কি। কিন্তু মনে করা হতো যে ইথার একটা অদ্ভুত জিনিস যেটার মধ্যে দিয়ে লাইট আসে একটা ওয়েভ হিসাবে, আসে মানে হচ্ছে আসতে পারে, মানে তখনও তো ঠিক জানি না যে কি কোথায় কি হচ্ছে, পার্টিকেল আদৌ কিনা নাকি এটা, মানে কোনটাকে আমি অ্যাকসেপ্ট করবো ঠিক জানি না, তো হয়তো ইথার ওয়েভ এইটা ভাবা হতো। এবং একটা সময় পর্যন্ত ইথার ওয়েভ দিয়ে সমস্ত লাইটের প্রপার্টিকে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়, যেটা পুরোপুরি ফেল করে, মানে একটা মিলছে তো আরেকটা মিলছে না, গোজামিল দিয়ে অঙ্ক করতে গেলে যেরকম হয় সেরকম টাইপের একটা ব্যাপার হচ্ছে। তো এই সময় খুব গুরুত্বপূর্ণ অবদান ম্যাক্সওয়েলের, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। আচ্ছা ম্যাক্সওয়েলটা আগে বলি, মানে এগুলো তো সব এরকম না যে একটা লোক কাজ শুরু করলো, সে কাজ শেষ করলো, তারপরে 10 বছর কেটে গেল আরেকটা লোক শুরু করলো, এগুলো সব হচ্ছে প্যারালালি চলতে থাকে, এ একটু বললো ও একটু ভাবলো, সে আর একটু জানতে পারলো, এরকম ভাবে ব্যাপারগুলো হয়। তো আইনস্টাইন, এই ম্যাক্সওয়েল আইনস্টাইনের আগে, ম্যাক্সওয়েল একটা প্রচন্ড কাজের জিনিস করে ফেললেন। কি কাজের জিনিস করলেন অ্যাকচুয়ালি, তার মানে ম্যাক্সওয়েলের অনেক আগে থেকে, মানে সেটা বহু আগে থেকে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড নিয়ে প্রচুর চর্চা হতো। একদম শুরুতে লোকে মনে করতো দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু পরবর্তীকালে লোকে দেখলো যে মোটেও না, দুটোর মধ্যে প্রচুর সম্পর্ক আছে। কিরকম না, একটা চার্জ যদি রেস্টে থাকে তাহলে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড থাকে, কিন্তু যদি এই চার্জটা চলতে শুরু করে, ইফ আ চার্জড পার্টিকেল ইজ ইন মোশন, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। এই ব্যাপারটা একটা কিন্তু যুগান্তকারী আবিষ্কার, মানে এইটার ফলে বোঝা গেল যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে খুবই গভীর সম্পর্ক আছে। তারপরে অনেক সায়েন্টিস্টের অনেক কাজ আছে যেটা পড়বি, এই যারা অনার্স পড়ছে তাদের কথা বলছি, তারা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পেপারটায় পড়বি। তো বিভিন্ন রকম স্টাডির পর যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে চারটে ইকুয়েশন পাওয়া গেল, যাদেরকে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়েশন। কি কি এই চারটে ইকুয়েশন? যদি আমরা ভ্যাকুয়ামে থাকি, অর্থাৎ অর্থাৎ কি কোনো চার্জ নেই এবং কোনো কারেন্টও নেই, নো চার্জ অ্যান্ড নো কারেন্ট, এরকম কোন একটা রিজিয়নে যদি আমি থাকি এবং সেখানে যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থাকে, আশা করি ব্যাপারটা শুনে খুব একটা মানে অদ্ভুত লাগছে না, মানে চার্জ নেই বা কারেন্ট নেই মানে বলতে বোঝাতে চাইছি যে এখানে ধর একটা চার্জ আছে প্লাস কিউ, এবার আমি এখান থেকে অনেক দূরে একটা রিজিয়ন কনসিডার করছি, তাহলে এটার এফেক্টটা তো এই রিজিয়নে থাকবে, তাই এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে
আর এটা যদি টাইমের সঙ্গে মুভ টুভ করে তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, এটাই বোঝাতে চাইছি। মানে যেই রিজিয়নটা আমি কনসিডার করছি সেখানে কোনো কারেন্ট নেই এবং সেখানে কোনো চার্জও নেই। ঠিক আছে, এইটা বক্তব্য। হ্যাঁ, তো যদি না থাকে তাহলে সেখানে যদি ইলেকট্রিক ফিল্ড ই হয় আর ম্যাগনেটিক ফিল্ড বি হয়, তাহলে ওই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড চারটে ইকুয়েশন ফলো করে। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে ডাইভারজেন্স ই জিরো, সেকেন্ড ইকুয়েশন হচ্ছে ডাইভারজেন্স বি জিরো, থার্ড কার্ল ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, fourth curl B equal to mu naught epsilon naught del E del T। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এরা দুজনেই ভেক্টর। ডাইভারজেন্স আর কার্ল বিএসসি জেনারেলরা সম্ভবত ফার্স্ট সেমিস্টারে পড়েছিলি, নিশ্চয়ই ভুলে গেছিস। তারা ক্লাসের পরে আরেকবার খুলে দেখে নিবি যে জিনিসগুলো কি ছিল। মোটমাট এক প্রকারের ডেরিভেটিভ, এক প্রকারের ভেক্টর ডেরিভেটিভ। যাই হোক, তো এটা হচ্ছে ম্যাক্সওয়েলের চারটি ইকুয়েশন। কোথায়? ইন ভ্যাকুয়াম, যেখানে কোনো কারেন্ট কিংবা কোনো চার্জ উপস্থিত নেই, কিন্তু ইলেকট্রিক ফিল্ড আছে এবং ম্যাগনেটিক ফিল্ড আছে। তারা একে অন্যের সঙ্গে এইভাবে রিলেটেড। পয়েন্ট টু বি নোটেড হচ্ছে যে এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এরা দুজনেই আর এর ফাংশন এবং টাইমের ফাংশন। এরা দুজনেই কিন্তু টাইমের সাথেও চেঞ্জ হচ্ছে এবং পজিশনের সাথেও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই চারটে ইকুয়েশন তো পাওয়া গেল, ফাইন। কিন্তু তারপর এই চারটে ইকুয়েশন থেকে একটা ডেঞ্জারাস জিনিস পাওয়া গেল, যেখান থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেল। কিরকম? আমি ইকুয়েশন নাম্বার 3 আর ইকুয়েশন নাম্বার 4 এই দুটোর উভয় পক্ষের কার্ল নেব। ওকে, কি হবে কার্লটা যদি নেওয়া হয়? কার্ল অফ কার্ল ই ডান দিকে হচ্ছে মাইনাস ডেল বি ডেল টি, সো মাইনাস ডেল ডেল টি অফ কার্ল বি। ঠিক আছে, আচ্ছা এবার লেফট হ্যান্ড সাইডে কার্ল অফ ই, এটা পড়েছিস ম্যাথ ফিজিক্সে। কেউ বলতে পারবি কার্ল অফ ইটা কি হয়? মানে এগুলো খুব একটা মনে থাকে না, কিন্তু জাস্ট ইন কেস যদি কারোর মনে থাকে, মানে ফর্মুলা আছে এটার একটা। কার্ল অফ, বলতে পারলেই কিন্তু আমি চকোলেট দেবো, এখন নয়, পরে যখন দেখা হবে। আচ্ছা, মনে পড়ছে না তাহলে কেউ পেলি না। কার্ল অফ এ ইজ ইকুয়াল টু gradient of divergence A minus grad square A। এই রিলেশনটা একটু চেষ্টা করবি মনে রাখার, কেননা অনেক কিছুই পড়েছিস গ্রেডিয়েন্ট কার্লের অনেক রকম রিলেশন, কিন্তু এইটা তুলনামূলকভাবে একটু বেশি পাওয়া যায়, মানে বিভিন্ন প্রবলেমে বা বিভিন্ন ডেরিভেশনে এই রিলেশনটা একটু বেশি পাওয়া যায়। আচ্ছা, তো তাহলে বসাই। gradient of divergence E minus grad squared E equal to minus del del T of curl B, curl B টা আমরা জানি mu naught epsilon naught del E del T।
লেফট হ্যান্ড সাইডে ডাইভারজেন্স ই এটা 0 অ্যাকর্ডিং টু ফার্স্ট ইকুয়েশন। তাহলে কি পাওয়া গেল, মানে কি বাকি রইল? গ্র্যাড স্কোয়ার ই is equal to mu naught epsilon naught del 2 e del t2। ঠিক আছে, একই রকম ভাবে এটারও কার্ল নেব। ইকুয়াল টু mu naught epsilon naught del t of কার্ল ই। এই যে 4 নম্বরটার কার্ল নিয়েছি, কার্ল অফ কার্ল বি mu naught epsilon naught del e of del t of কার্ল ই। और দেখো খাচ্ছি gradient of divergence b minus grad square b equal to mu naught epsilon naught, এবার কার্ল ডি, কার্ল ডিটা কি হয়? কার্ল ডি হয় মাইনাস ডেল বি ডেল টি। লক্ষ্য কর প্রত্যেকটা ইকুয়েশন কাজে লাগছে, ঠিক আছে? উই আর ইউজিং অল দ্য 4 ইকুয়েশনস। হ্যাঁ কি দেখলাম যেন, কার্ল ডি হচ্ছে মাইনাস ডেল বি ডেল টি, del t of minus del b del t। এটা তো 0, divergence b from second equation। সুতরাং grad square b equal to mu naught epsilon naught del 2b del t2। একই ধরনের ইকুয়েশন দুটোর ক্ষেত্রেই কিন্তু পাওয়া গেল। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এরা দুজনেই একটা পার্টিকুলার টাইপের ইকুয়েশনকে ফলো করছে। প্রশ্ন হলো এটা কিসের ইকুয়েশন? এটা কিসের ইকুয়েশন এটা বোঝার জন্য আমাকে আরেকবার ওয়েভে ফেরত যেতে হবে। ওয়েভকে আমরা কি দিয়ে, কিভাবে, কি ফাংশন দিয়ে ডেসক্রাইব করছিলাম? a e to the power I omega t minus kx বা এটাকে সাইন কস দিয়ে লিখলে cos omega t minus kx, বা এটাকে লেখা যায় a sin omega t minus kx। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশন, ঠিক আছে? মানে যে ফাংশন দিয়ে একটা ওয়েভকে লেখা যায়। এই ফাংশন থেকে উই ক্যান ডিরাইভ ওয়েভ ইকুয়েশন, অর্থাৎ যে ইকুয়েশনকে সলভ করলে এইরকম একটা সলিউশন আসে। কিভাবে, হাউ ক্যান উই ডিরাইভ, কিভাবে বের করা যাবে? একটা কাজ করি, এটা তো এক্স আর টির ফাংশন, তো আমি প্রথমে ডেল এফ ডেল টি করি। ডেল এফ ডেল টি, এটা কি ধরি, সাইনটাই যদি ডেল এফ ডেল টি করি তাহলে এটা হবে a cos omega t minus kx into omega del 2f del t2 করলে পাবো মাইনাস a sin omega t minus kx into omega square। ওকে,
এবার ডেল এফ ডেল এক্স বের করি। ডেল এফ ডেল এক্স হবে এ cos omega t minus kx into minus k del 2f del x2 minus a sin omega t minus kx minus k এর হোল স্কোয়ার। ওকে, এবার del 2f del x2 কে একটাকে আটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? দুটো জিনিসের মধ্যে এইটা কমন, এটা প্রথমেই কেটে যাচ্ছে, মাইনাস এ কেটে যাচ্ছে। কি থাকছে? উপরে থাকছে কে স্কোয়ার, নিচে থাকছে ওমেগা স্কোয়ার। ওকে, নাও k is equal to 2 pi by lambda, ওমেগাটা কি? ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সিটা কি হবে? ইট ইজ ইকুয়াল টু 2 pi by টাইম পিরিয়ড। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 2 pi by টাইম পিরিয়ড, আর k টা তো ছিল 2 pi by ওয়েভলেন্থ। তাহলে k by ওমেগাটা কি হচ্ছে? t by lambda হচ্ছে, রাইট? এবার হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন lambda and t? একটু ছবিটা আঁকি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এটা হচ্ছে একটা ওয়েভের ছবি। ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ। আচ্ছা, টাইম পিরিয়ডটা কি? একটা ফুল টাইম পিরিয়ডে একটা পার্টিকেল এখান থেকে শুরু করে, উপরে যায়, নিচে আসে এবং আবার এখানে আসে, ঠিক? তা আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টিকেল আর এই পার্টিকেল এক্স্যাক্টলি সেম, মানে ওয়েভলেংথের তো সেটাই ডেফিনিশন, এখানে আমরা সেটাই দেখেছিলাম যখন আমরা ওয়েভলেংথের ব্যাপারে বলেছিলাম যে একটা সময় আসবে যখন kx equal to 2 pi হবে, তখন এখানে kx এর জায়গায় 2 pi বসবে এবং সেটা a e to the power i omega t হবে, অর্থাৎ এখানে যা ছিল এখানেও তাই হবে। বোঝা গেছে? তাহলে মানে মিডিয়ামের একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর পার্টিকেল গুলো একই ফেজে থাকবে। কে এতক্ষণ পরে এলি? ও, অর্থাৎ মিডিয়ামে অনেক পার্টিকেল থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্স অন্তর অন্তর 1 2 3 4 1 2 3 4 পার্টিকেল গুলো সেম ফেজে অসিলেট করবে। এই পার্টিকেল গুলো হচ্ছে সেম ফেজ। ও যখন উপরে উঠবে ও তখন এখানেই উঠবে এবং ও তখন এখানেই উঠবে। এই যে দূরত্বটা, এটাই হচ্ছে ওয়েভলেংথ। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কি হলো? তাহলে ব্যাপারটা এটা হলো যে এই হচ্ছে ওয়েভলেংথ আর টাইম পিরিয়ড হচ্ছে t, এবং এই পার্টিকেল আর এই পার্টিকেল আসলে একই পার্টিকেল, এটা আর এটা আইডেন্টিক্যাল, একই রকম ভাবে অসিলেট করছে। তার মানে আমি একটাকে আরেকটার থেকে আলাদা করতে পারি না। তার মানে অ্যাজ ইফ এই পার্টিকেলটা বা এই সিগন্যালটা
সিগন্যাল মানে কি, যে কোনো একটা মুভমেন্টই হচ্ছে একটা সিগন্যাল। সিগন্যাল মানে সবসময় ট্রাফিক সিগন্যাল না, কেউ হাত তুলে লাল আলো দেখালো, ওটা নয়। সিগন্যাল মানে তো যে কোনো ধরনের একটা কোনো ঘটনা, সেটাই একটা সিগন্যাল। আমি একটা ইশারা করলাম, সেটা একটা সিগন্যাল। তো এই পার্টিকেলটার যে মুভমেন্টটা বা এই সিগন্যালটা, এটাই যেন ক্যাপিটাল টি সময়ে এইখানে এসে পৌঁছাচ্ছে, যেহেতু এই দুটো আইডেন্টিক্যাল, রাইট? তাহলে ইফ দ্য স্পিড অফ দ্য ওয়েভ, এটা যদি ভি হয়, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু ভিটি। ঠিক আছে? কিভাবে করলাম আর্গুমেন্টটা? এটা একটা ওয়েভ, এই পার্টিকেল আর এই পার্টিকেল ইকুইভ্যালেন্ট, এদের মধ্যে দূরত্ব ল্যামডা, আর এই পার্টিকেলটা একবার উপরে ওঠে, একবার নিচে নামে, আবার আগের জায়গায় আসে। এই পুরো কাজটা করতে ওর ক্যাপিটাল টি সময় লাগে। তো তাহলে আমরা এরকম ভাবে ব্যাপারটাকে ভাবতে পারি যে পার্টিকেলটা একবার উপরে উঠলো, নিচে নামলো, আবার এখানে এলো, অর্থাৎ এই পার্টিকেলটা তৈরি হলো, এই পার্টিকেলটা প্রডিউস হলো। কারণ ব্যাপারটা তো বেসিক্যালি তাই, কারণ মাঝের পার্টিকেলগুলো তো সেটাই করছে, বিভিন্ন পয়েন্টে উঠছে। এই পার্টিকেলটা এখানে উঠছে, এটা এখানে উঠছে, তারপর ও নিচে নামছে, ও এখানে আসছে, ও এখানে আসছে, তারপর আবার এখানে আসছে। তাহলে এই পুরো ডিস্টেন্সটা ল্যামডা, এবং এই পুরো কাজটা হতে সময় লাগছে ক্যাপিটাল টি, অর্থাৎ যেন এই পার্টিকেলটাই ক্যাপিটাল টি সময় ট্রাভেল করে এখানে এসে পৌঁছাচ্ছে, বা সিগন্যালটা ক্যাপিটাল টি সময় ট্রাভেল করে এইখানে এসে পৌঁছাচ্ছে, কারণ এটাই এটার সঙ্গে এটার কোনো পার্থক্য নেই। সো দ্য ডিস্টেন্স ইজ ল্যামডা অ্যান্ড দ্য টাইম টেকেন ইজ ক্যাপিটাল টি। তাহলে সিগন্যালের স্পিড, ওয়েভের স্পিড অর্থাৎ সিগন্যালের স্পিড, তাহলে সিগন্যাল বা ওয়েভের স্পিড থ্রু দ্য মিডিয়া, থ্রু দ্য মিডিয়াম, সেটা যদি ভি হয়, তাহলে ল্যামডা ইকুয়াল টু ভিটি। কে বাই ওমেগা ইজ ইকুয়াল টু টি বাই ল্যামডা, টি বাই ল্যামডা ইজ 1 বাই ভি। সো ওমেগা ইকুয়াল টু কে ভি, এটা হচ্ছে ওমেগার সাথে কে এর রিলেশন, এবং তাহলে এইটা তাহলে কি হচ্ছে 1 বাই ভি স্কোয়ার। সো del 2f del x2 is equal to 1 by v square del 2f del t2। এইটা হলো দ্য ওয়েভ ইকুয়েশন, যেটাকে সলভ করলে আমরা এই জিনিসটা পাবো। এই সবগুলোই পেতে পারি, হয় এটা পাবো, নয় এটা পাবো, নয় এটা পাবো। ঠিক আছে? এবার তাহলে ইকুয়েশনটা আরেকবার ভালো করে দেখ। লেফট হ্যান্ড সাইডে del 2f del x2, রাইট হ্যান্ড সাইডে del 2f del t2, সঙ্গে কি আছে 1 বাই ভি স্কোয়ার। ঠিক আছে? দেখে নিয়েছিস ভালো করে? দেখতে হবে ভালো করে কিন্তু, নাহলে হবে না। এবার পিছিয়ে যাই, এইখানে আসি। কি দেখেছিলাম সেটাকে আরেকবার লিখি। এইটা পেয়েছি। এবার যে কোনো একটাকে একটু ভেঙে লিখি। গ্র্যাড স্কোয়ার, হোয়াট ইজ গ্র্যাড স্কোয়ার? গ্র্যাড স্কোয়ার ইজ del 2 del x2 del 2 del y2 del 2 del z2 e।
equal to mu naught epsilon naught del 2 E del T2. এইবার আমাকে বল যে এইটা দেখে ইকুয়েশন এ এবং এইটা ইকুয়েশন বি, এই দুটো ইকুয়েশন দেখে তোদের কি মনে হচ্ছে? এইটা বল, এটা কিছু একটা বলতেই হবে, এটা না বললে কিন্তু হবে না। যা খুশি বল, কোনো চিন্তার কিছু নেই। ভুল করতে করতেই শেখে, মানে সায়েন্টিস্টরাও ভুল করতে করতেই শেখে। উপরের ইকুয়েশন আর নিচের ইকুয়েশন দেখে কিছু কি মনে হচ্ছে? পাঁচ মিনিট সময় দিলাম, 5 মিনিট ভেবে আমাকে বল। ওখানে 1/v² equals to mu naught epsilon naught। হ্যাঁ, গুড। কে বললি রে? পৌলবী? হ্যাঁ। বাবা, ভেরি গুড। হ্যাঁ, ওটাই জানতে চাইছিলাম যে দুটো ইকুয়েশন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আদতে একটা ওয়েভ ইকুয়েশন এবং এটাও একটা ওয়েভ ইকুয়েশন। আমরা অলরেডি একটা উত্তর পেয়ে গেলাম। আমরা বুঝতে পারছিলাম না যে যদি লাইট একটা ওয়েভ হয় তাহলে কে কি অসিলেট করছে, মানে কারণ মিডিয়াম ছাড়াই তো লাইট পাস করছে। আমরা তো মিডিয়াম ছাড়া ওয়েভ কখনো ভাবতে পারি না, কারণ ওয়েভ মানেই পার্টিকেল অসিলেট করবে। তাহলে মিডিয়াম ছাড়া আবার ওয়েভ কি করে হয়? ওয়েভ উইদাউট এনি মিডিয়াম, তখন লোকে ভাবতেই পারতো না। জলে ঢেউ ওঠে, বাতাসে ঢেউ ওঠে, সুতোর মধ্যে ঢেউ ওঠে, কিছুই না থাকলে ঢেউ কার মধ্যে উঠবে, এটা লোকে বুঝতে পারতো না। কিন্তু ম্যাক্সওয়েল কি দেখালেন? ম্যাক্সওয়েল দেখালেন যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যে ইকুয়েশন আছে ওইগুলোকে একটু অন্যরকম ভাবে লিখলে আমি দেখাতে পারি যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এরা দুজনেই ওয়েভ ইকুয়েশন ফলো করে। এবং ওই যে পৌলবী ওটাই বলে দিল যেটা ম্যাক্সওয়েল আবিষ্কার করেছিলেন, যে ওয়েভ ইকুয়েশন ফলো করে, অর্থাৎ ভ্যাকুয়ামে ওয়েভ থাকতে পারে। প্রথম অবজারভেশন হচ্ছে এটাই যে ওয়েভ ক্যান এক্সিস্ট বা ক্যান ট্রাভেল থ্রু ভ্যাকুয়াম, ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড হলো তাহলে মিডিয়াম নেই কিন্তু ট্রাভেল করছে, তাহলে কে অসিলেট করছে? হোয়াট ইজ দ্য অসিলেটিং, কি বলবো, হোয়াট ইজ দ্য অসিলেটিং পার্টিকেল? মানে যেহেতু মিডিয়াম নেই তাহলে কার অসিলেশনের ফলে মানে ওয়েভটা মুভ করছে? এখানে একটা জিনিস বুঝতে হবে যে প্রোগ্রেস অফ ওয়েভ মানে হচ্ছে আসলে প্রোগ্রেস অফ সিগন্যাল বা প্রোগ্রেস অফ এনার্জি। জলে ঢেউ উঠলো একটা প্রান্ত থেকে, একটা বিশাল বড় পুকুর, একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে ঢেউটা পৌঁছালো, তার মানে আসলে কি পৌঁছালো? একটা সিগন্যাল পৌঁছালো, বা বলা যায় একটা এনার্জি পৌঁছালো। একটা এনার্জি দিয়ে আমি ওয়েভটা ক্রিয়েট করেছিলাম, সেটা আস্তে আস্তে পুকুরের অন্য প্রান্তে পৌঁছালো। ঠিক আছে, তার মানে একটা এনার্জি প্রপাগেট করছে। তা যদি কোনো পার্টিকেল না থাকে তাহলে কি অসিলেট করছে?
কেন? এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা অসিলেট করছে। ইলেকট্রিক ফিল্ড আর এর এবং টাইমের ফাংশন, ম্যাগনেটিক ফিল্ডও আর এবং টাইমের ফাংশন, তাহলে ফিল্ডের ভ্যালুটা অসিলেট করছে। ফিল্ড জিনিসটা মানে অ্যাকচুয়ালি ফিল্ডের কনসেপ্ট আগে ছিল না, বা তোরাও যতটুকু পড়েছিস তোরা ফোর্স পড়েছিস। ফোর্সটা আমরা সহজে বুঝতে পারি, মানে কেউ আমাদের হাত ধরে টানলো ফোর্স, দুটো চার্জ পার্টিকেল পাশাপাশি রাখলাম তাদের মধ্যে কাজ করছে ফোর্স। ফিল্ড ব্যাপারটা কিরকম বলতো? ফিল্ড হচ্ছে একটা প্রভাব, মানে যেমন ধর কোনো একটা পাড়ায় একটা মাস্তান থাকে, ধর কালু মাস্তান। এবার কালু মাস্তানকে যে সবসময় সশরীরে উপস্থিত থাকতে হবে এরকম কিন্তু না, মানে লোকে মানে ওই পাড়ায় ঢুকলেই ভাববে যে কালু মাস্তানের পাড়ায় এলাম, এইটাকে বলে ফিল্ড। ঠিক আছে, মানে সরাসরি কালু মাস্তান এসে আমাকে ঘুষি মারলেও এটা ঘটলো না, কিন্তু কি কালু মাস্তান উপস্থিত আছে এবং ও চারপাশে একটা প্রভাব সৃষ্টি করে রেখেছে। তা সেই ক্ষেত্রের মধ্যে তুই ঢুকলেই ওই প্রভাবটা ফিল করতে পারবি, সেইটা হচ্ছে ফোর্স, সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড ফিল্ড। কলেজে প্রিন্সিপাল আছেন আর নেই, প্রিন্সিপালের রুমেই বসে আছেন, কিন্তু তুই তোর ঘরে বসে ভাবছিস যে একটু কম বদমাইশি করব, কারণ ওটা হচ্ছে ফিল্ড, মানে উনি এসে তোকে বকা দিচ্ছেন না, কিন্তু তুই জানিস যে উনি আছেন, তাহলে তুই তার ইনফ্লুয়েন্সে আছিস, তো দ্যাট ইজ কল্ড ফিল্ড। এই ফিল্ডস ক্যান অসিলেট। কিভাবে অসিলেট করতে পারে? প্রিন্সিপাল যদি ঘরে একবার যাওয়া আসা করে আর কি, মানে প্রিন্সিপাল একবার ঘরে ঢুকলো আবার বিল্ডিং থেকে বেরিয়ে চলে গেল, আবার ঘরে ঢুকলো আবার বিল্ডিং থেকে বেরিয়ে চলে গেল, তাহলে যে যে মানে কি বলবো, যেটা সোর্স আর কি, সেই সোর্স নিজেই যদি সময়ের সাথে সাথে অসিলেট করে, তাহলে তার ফিল্ডও সময়ের সাথে সাথে অসিলেট করতে পারে। তাহলে সবসময় নট নেসেসারি যে একটা মিডিয়াম থাকবে, পার্টিকেল থাকবে, পার্টিকেলগুলো অসিলেট করবে তবেই একটা ওয়েভ, সবসময় এটা নয়। এমনও হতে পারে যে কোনো পার্টিকেলই নেই, কিন্তু এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, যেই ফিল্ডের ভ্যালুটা সময়ের সাথে সাথে অসিলেট করে, সামথিং লাইক দিস। এইরকম একটা ইলেকট্রিক ফিল্ড যদি হয়, এটা নিশ্চয়ই সময়ের সাথে সাথে অসিলেট করবে, চেহারা দেখেই এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন কি, যেটা পৌলবী বললো, প্রশ্ন না অবজারভেশন, সেটা হচ্ছে স্পিড। আমি এটার সঙ্গে এটা কম্পেয়ার করছি, কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে 1/v² ইজ ইকুয়াল টু মিউ নট এপসাইলন নট। তাহলে ভিটা হচ্ছে স্পিড অফ ওয়েভ, so 1/v² is equal to mu naught epsilon naught, or v equal to 1/√8। এটা কি হলো? এটা হলো, এখনো কিন্তু লাইটের সঙ্গে কিছু সম্পর্ক নেই, স্পিড অফ আ ওয়েভ থ্রু ভ্যাকুয়াম, আর এই ওয়েভটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কারণ যদিও ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যে ওয়েভ ইকুয়েশন দুটো, এরা যদিও আলাদা আলাদা দুটো ইকুয়েশন, মানে এটা একটা ইকুয়েশন এটা আর একটা ইকুয়েশন, এটা ঠিকই, কিন্তু এরা কিন্তু মানে এদেরকে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি পাওয়া যায়নি, মানে এই দুটো ইকুয়েশন বার করার জন্য আমাকে চারটে ইকুয়েশনই ইউজ করতে হয়েছে। I had to use all four of them. Hence, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একদম অঙ্গাঙ্গি জড়িত, মানে একই মুদ্রার এপিঠ ওপিঠ, কোনো মতেই একটা একটার থেকে আলাদা নয়। এটা যেমন প্রমাণ হলো, তেমন এটাও প্রমাণ হলো যে এই যে ওয়েভটা, ইট ইজ ডিউ টু
ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দুটো একসাথে, তাই এই ওয়েভটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড থ্রু ভ্যাকুয়াম ফর্মুলা কি? 1/√μ0 এপসাইলন নট। এখন মিউ নট আর এপসাইলন নট দুটোর ভ্যালুই জানা আছে, স্ট্যান্ডার্ড প্যারামিটার, তাই তো? অদ্ভুত ব্যাপার, মিউ নট আর এপসাইলন নটের ভ্যালু যদি এখানে বসানো হয় তাহলে যেটা পাওয়া যাবে অ্যান্সার, স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থ্রু ভ্যাকুয়াম ইট ইজ 3 × 10⁸, এক্সাক্ট এটা নয়, একটু পয়েন্টের এদিক ওদিক থাকবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অবাক কাণ্ড, কেননা ইট ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্য measured speed of light. ঠিক আছে, তাহলে হয়ে গেল 2 2 4। স্পিড, লাইটের স্পিড অনেকেই বিভিন্ন লোক বিভিন্ন সময় মেজার করেছেন। তো ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে ওয়েভ যেতে পারে এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা বিশেষ ধরনের ওয়েভ, তার যে স্পিড সেটা লাইটের স্পিডের সঙ্গে মিলে গেল। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? অনেক দিন ধরে একটা ধাঁধা, দিন ঠিক নয়, কয়েকশো বছর, যেই ধাঁধাটার কোনো সলিউশন পাওয়াই যাচ্ছিল না, এখন বোঝা গেল যে ইট ক্যান বি, প্রবাবলি ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট। প্রবাবলি লাইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু এইবারে একটা জিনিসই ঝুলে থাকলো আর কি, যেটা হচ্ছে কিন্তু ইথারের ব্যাপারটা তাহলে কি হবে? ইথারের মধ্যে দিয়ে ম্যাক্সওয়েলটা একটু আগের, তো ম্যাক্সওয়েল হচ্ছে 1840, খুব আগের নয়, আইনস্টাইন 1905। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার পরেও লোকে ইথার থেকে বেরোতে পারছিল না, কারণ ততদিনে মানে থাকে না, কোনো একটা থিওরি আমি অনেকদিন ধরে বানিয়ে ফেলেছি, তার উপর বেস করে অন্য অনেক কিছু বানিয়ে ফেলেছি। এখন অরিজিনালটাই যদি ভুল হয়ে যায় তাহলে তো সবকিছুই আবার নতুন করে ভাবতে হবে, এরকমই একটা ব্যাপার আর কি। তো ইথারের উপর বেস করে এত কিছু লোকে ভেবে ফেলেছিল যে ইথারকে এখন আর ছাড়া যাচ্ছে না, যদিও ইথার দিয়ে অনেক কিছুই গন্ডগোল বেরোচ্ছে। তো এরপর মানে এটার অনেক বেশ কিছুদিন পর আর কি, মাইকেলসন মরলি একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট করলেন, যেখানে ওনারা ইথার নিয়েই একটা জিনিস বোঝার চেষ্টা করছিলেন, ইথারেরই একটা জিনিস বুঝতে গিয়ে দেখা গেল এমন একটা রেজাল্ট পাওয়া গেল যাতে বোঝা গেল যে ইথারের অস্তিত্বটাই বোধহয় নেই। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফেল্ড এক্সপেরিমেন্ট, মাইকেলসন মরলি এক্সপেরিমেন্ট, যেই উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল সেটার একটা টোটালি বিপরীত রেজাল্ট পাওয়া গেল। এটা করেই নোবেল পেলেন, এক্সপেরিমেন্টে ফেল করে। তাই সমস্ত অনেক হাবিজাবি খিচুড়ি হলো। তারপর আইনস্টাইনের বিখ্যাত মস্তিষ্ক নিয়ে আইনস্টাইন পুরো ব্যাপারটাকে সলভ করে বললেন তাহলে ইথার ব্যাপারটা আসলে নেই, না ইথার আছে, না ইথারের কোনো ফ্রেম আছে, আসলে কোনো ইউনিভার্সাল ফ্রেম বলে কোনো জিনিসই নেই। ইউনিভার্সাল ফ্রেম বলে কিছু নেই। আমার অবজারভেশন ফ্রেম যতটা ইম্পর্টেন্ট, নিত্যানন্দর অবজারভেশন ফ্রেম ততটাই ইম্পর্টেন্ট, নীলাঞ্জনেরটাও ততটা ইম্পর্টেন্ট, পৌলবীরটাও ততটাই ইম্পর্টেন্ট। তো অ্যাবসলিউট বলে কিছু নেই, ইউনিভার্সাল বলেও কিছু নেই, ইথার বলেও কিছু নেই, ইথারের ফ্রেম বলেও কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে ভ্যাকুয়াম আছে, ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অনেক রেঞ্জ আছে, লাইট সেটার একটা ক্ষুদ্র অংশ, সেটার স্পিডটা ইএম ওয়েভের যা স্পিড সেটা সবার ক্ষেত্রে সেটা একই। এবার পার্টিকেল থিওরি পুরো ভ্যানিশ হয়ে গেল, পুরো ক্যান্সেল, পুরো জিরো। আর ইন্টারফেয়ারেন্স যেটা পাওয়া যাচ্ছিল সেটারও তাহলে বোঝা গেল যে এটা তো ওয়েভ, যেহেতু তাহলে ওয়েভ আছে, ওয়েভ থাকলে তার ইন্টারফেয়ারেন্সও থাকবে। সেটা তো পরে ইভেনচুয়ালি পড়াবো, অপটিক্সেই পড়াবো। মোটামুটি কেস সলভড, এক্সেপ্ট
ব্ল্যাক বডি রেডিয়েশন বলে একটা জিনিস, কিন্তু সেগুলো আবার একটা অন্য গল্প। এক্সেপ্ট ব্ল্যাক বডি রেডিয়েশন নামের একটা জিনিস, এটা কি জিনিস? ওই যে লোহা যে গরম করে, লোহা পেটায় যে ওই যে ইয়েগুলো থাকে, দোকানগুলো থাকে, লোহা যখন গরম করে প্রথমে লাল হয়, মানে যখন অনেক গরম হয়, তারপর যখন আরো গরম হয় তখন সেটা সাদা হয়। তাহলে যে কোনো হট বডি থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরোয়। সেই ওয়েভের যে এনার্জি, ওয়েভ মানেই তো একটা এনার্জি, ওয়েভের বেসিক কিন্তু এটাই, শুধু পার্টিকেল অসিলেট করলো আর এক জায়গা থেকে আরেক জায়গার তরঙ্গ খেলে গেল, ওইটা কিন্তু আসল কথা নয়। ওয়েভ মানে হচ্ছে একটা এনার্জি, সেই এনার্জি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রাভেল করে, সেটাই ট্রাভেলিং ওয়েভ। ট্রাভেল না করলে সেটাকে অন্য জিনিস বলে। তো হট বডি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওয়েভ মানেই একটা এনার্জি বেরোচ্ছে। সেই এনার্জিকে আমি যদি ফ্রিকোয়েন্সির সাপেক্ষে প্লট করি, ওয়েভের একটা ফ্রিকোয়েন্সি আছে মিউ, আর ওয়েভের একটা এনার্জি আছে ইউ। মানে এনার্জি তো আছেই, কারণ হট বডি, তার কাছে হাত রাখলে তোর হাতে গরম লাগবে, ওটাই ওয়েভের এনার্জি, থার্মাল এনার্জি। তো ওই এনার্জিটাকে আমি যদি ফ্রিকোয়েন্সির রেসপেক্টে প্লট করি, ফ্রিকোয়েন্সি মানে কি ডিফারেন্ট কালারস অফ লাইট, একবার লাল আলো পাচ্ছি, একবার সাদা আলো পাচ্ছি, অন্য আলোও পাচ্ছি, হয়তো বুঝতে পারছি না, নীলচে আলোও পাওয়া যায়। তো বিভিন্ন রঙের আলো, বিভিন্ন ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ফ্রিকোয়েন্সির লাইটের জন্য যদি এনার্জিটাকে প্লট করা হয়, তাহলে দেখা যাবে যে খুব কম ফ্রিকোয়েন্সির লাইট, যেমন রেড, লাল আলোর ফ্রিকোয়েন্সি কম, আর ব্লু আলোর ফ্রিকোয়েন্সি বেশি। দেখা যাবে যে খুব কম ফ্রিকোয়েন্সির জন্য এনার্জি আর খুব বেশি ফ্রিকোয়েন্সির জন্য এনার্জি দুটোই কম, আর মাঝারি কোনো ফ্রিকোয়েন্সি হলে তার এনার্জিটা বেশ বেশি। অর্থাৎ ব্যাপারটা এরম দেখতে। এটা কিন্তু এক্সপেরিমেন্ট, হ্যাঁ, পিওরলি অবজারভেশন। তা এই যে ব্যাপারটা এরকম হলো, মানে খুব কম আর খুব বেশিতে এনার্জি কম আর মাঝখানটা বেশি, অর্থাৎ এরকম যে ব্যাপারটা, দেখা গেল যে আমি যদি লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভাবি, তাহলে এই কার্ভটা এক্সপ্লেন করাই যাচ্ছে না। এই যে একটা এনার্জি ভার্সাস কালারের যে কার্ভ ক্যানট বি এক্সপ্লেনড, যদি এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরা হয়, তাহলে এটা এক্সপ্লেন করাই যাচ্ছে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে আমি এই রকম একটা কার্ভ দেখতে পাচ্ছি। তো মহা জ্বালা। এই সবে লোকে একটুখানি স্টেবল হয়েছিল, তাহলে আবার একটা প্রশ্ন উঠে গেল যে ওয়েভটা আদৌ ওয়েভ কিনা। এবং পরবর্তীকালে ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন যে লাইট আসলে ওয়েভও নয়, লাইট আসলে পার্টিকেলও নয়। অবশ্য ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছেন বলাটাও ঠিক না, উনি একটা ক্যালকুলেশন করেছিলেন, সেই ক্যালকুলেশনটাকে ব্যাখ্যা করেছিলেন আইনস্টাইন। তো বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যার পরে বোঝা গেল যে লাইটটা পুরোপুরি ওয়েভও নয়, আবার লাইটটা পুরোপুরি পার্টিকেলও নয়, আসলে দুটোর কোনোটাই নয়। কোনো কোনো সময় এটা ওয়েভের মতো ব্যবহার করে, কোনো কোনো সময় এটা পার্টিকেলের মতো ব্যবহার করে। যেমন এই ক্ষেত্রে ওয়েভ দিয়ে এটা এক্সপ্লেন করা আদৌ যাচ্ছে না। অ্যাকচুয়ালি যখন হট বডি থেকে রেডিয়েশন বেরোচ্ছে, তখন সেটা পার্টিকেলের মতোই বেরোচ্ছে। প্রত্যেকটা পার্টিকেলের এনার্জির পরিমাণটা ফিক্সড। পরিমাণটা কত? একটা কনস্ট্যান্ট, যেটাকে বলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ইনটু একটা ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন বা অফ দ্য ওয়েভ। প্রত্যেকটা পার্টিকেলের এনার্জি ফিক্সড, অর্থাৎ ছোট ছোট এনার্জি প্যাকেট আকারে পার্টিকেলগুলো বেরোচ্ছে। এই পার্টিকেলগুলোর কোনো মাস নেই, অথচ এই পার্টিকেলগুলোর এনার্জি আছে। এনার্জি আছে, মোমেন্টামও আছে। রিলেশনটা হচ্ছে এনার্জি ইকুয়াল টু মোমেন্টাম ইনটু স্পিড অফ লাইট। উপরন্তু কোনো একটা পয়েন্টে
এই পার্টিকেলটা মানে ধর এটা একটা সোর্স, এটা ধর একটা বাল্ব,